হ্যালো সকল শিক্ষার্থীকে জানাই শুভঙ্কর এডুকেশনাল টিউটোরিয়াল সেন্টারে স্বাগত। আজ আমরা আলোচনা করব নব নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ নিয়ে। এই ক্লাসটি পশ্চিমবঙ্গ সরকারের নবম শ্রেণীর পাঠ্য প্রবন্ধ সেকেন্ড ইউনিট টেস্টের। চলো শুরু করা যাক। নব নব সৃষ্টি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। এই যে পাঠ্যাংশের প্রবন্ধটি লেখকের মামদোর পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত অংশ, অষ্টম প্রবন্ধ। মূল প্রবন্ধ গ্রন্থটির নাম চতুরঙ্গ। 1960 খ্রিস্টাব্দে বেঙ্গল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। চলো আমরা সৈয়দ মুজতবা আলীর সম্পর্কে কিছু জেনে নিই। সৈয়দ মুজতবা আলী 1904-এ জন্ম, 1974-এ মৃত্যু। জন্ম সিহট্টে করিমগঞ্জে। বাবার নাম সৈয়দ সিকান্দার আলী। মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন। শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন। তিনি আরবি, ফার্সি, জার্মান সহ 15টি ভাষা জানতেন। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস, রম্যরচনায় তার দক্ষতা অসামান্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম, ধূপছায়া, টুনিমেম, হিটলার প্রভৃতি। তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হন। একটা পরীক্ষা কোশ্চেন আসতে পারে, নব নব সৃষ্টি প্রবন্ধের লেখক সৈয়দ মুজতবা আলী কোন পুরস্কারে সম্মানিত হন? উত্তর হবে নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হন। চলো আমরা এই প্রবন্ধ সম্পর্কে প্রথম থেকে খুঁটিনাটি আলোচনা করি। নব নব সৃষ্টি এই শব্দের অর্থ হচ্ছে নতুন নতুন যেসব সৃষ্টি সেইগুলো। আমাদের বাংলা ভাষাতে অন্যান্য ভাষা থেকে কিছু কিছু শব্দ এসেছে এবং আমাদের বাংলা ভাষাকে আরো মজবুত করে তুলেছে। সেই সব মজবুত শব্দ এবং বাংলা ভাষার সম্পর্কে আলোচনা। বাংলা ভাষার পাশাপাশি যেসব ভাষা আছে, সংস্কৃত ভাষা আছে, আরবি ভাষা, ফার্সি ভাষা, সেই সব সম্পর্কেও বিস্তারিত আলোচনা পাবো আমরা এই প্রবন্ধে। চলো শুরু করা যাক। প্রথমে বলছেন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল অর্থাৎ নিজে নিজেই যে ভাষা গড়ে ওঠেন। বলছে কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভান্ডারে অনুসন্ধান করে। এমন কোন ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যা সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা। তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোস্মিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। এখানে বলতে চাইছে সংস্কৃত কখনো যে বিদেশি শব্দ গ্রহণ করেনি সেটা না, কিন্তু তার যে পরিমাণটা সেটা খুবই অল্প, মুষ্টিম এমন অল্প। সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। অর্থাৎ সংস্কৃত ভাষার যদি কোনো শব্দের প্রয়োজন হয়, তার যে শব্দ ভান্ডার সেখান থেকে কোনো ধাতু বা শব্দ সামান্য অদল বদল করে কিংবা পুরাতন ধাতু দিয়ে নতুন শব্দটি নির্মাণ করে যায়। এই জন্য সংস্কৃত ভাষা কারোর উপর নির্ভরশীল নয়, সে নিজে নিজে আত্মনির্ভরশীল। অর্থাৎ আমরা কি জানতে পারলাম? সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সেরকম প্রাচীন যুগের সব ভাষায় কি আত্মনির্ভরশীল। আর কি কি ভাষা আত্মনির্ভরশীল? হিব্রু, গ্রিক, আবেস্তা, ঈশ্বর পরবর্তী যুগে আরবিও আত্মনির্ভরশীল ভাষা এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান যুগের ইংরেজির বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। বর্তমান যুগের ইংরেজির বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। কারণ কি? আমরা আমাদের প্রয়োজন মতন
অন্যান্য ভাষার সাথে শব্দগ্রহণ করেছি। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনীয় বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি এখনো। পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করছি। পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকেও নিয়েছি এবং নিচ্ছি। অর্থাৎ এই কারণেই বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় এবং ইংরেজি ভাষাও বলতে চাইছে, কারণ আমরা অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণ করেছি। এখানে বলছে আইন আদালত খাজনা খারিজ, এই যে নতুন ভাবে দেখা দিল যখন আমাদের মধ্যযুগের ইতিহাস বাইরে, হ্যাঁ, পাঠান মোগল আক্রমণ করে আমাদের দেশটাকে যখন, হ্যাঁ, শাসন করতে লাগলো, তখন তাদের মতন করে আর তাদের যে ভাষা ছিল আরবি ভাষা, সেই সব ভাষাগুলো আমাদের দেশে প্রচলিত হয়ে এবং প্রচলিত হওয়ার ফলে তারা, হ্যাঁ, আইন আদালত খাজনা খারিজে নানা ধরনের ভাষা যুক্ত করতে লাগলো। এর ফলে আমাদের বাংলা ভাষার সঙ্গে ওই সব ভাষাগুলার, হ্যাঁ, মিলে গিয়েছে। তারপর বলছে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। ঠিক আছে, নিয়েছি এবং এখনো সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। তাই বলছে ইংরেজিকে যদি আমরা বাদ দিয়ে দিই, তারপরে যে বাংলা ভাষায় যে প্রচুর যে ইউরোপীয় আরো শব্দ আছে, ঠিক আছে, জার্মান ফ্রান্স টান্স, সেসব শব্দগুলো যে আমাদের ভাষায় ঢুকবে তার কোনো সন্দেহ নেই। যেমন হচ্ছে আলু, আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। অর্থাৎ বাঙালি পরিবারে প্রত্যেকটি পরিবারে আলু প্রতিনিয়ত প্রত্যেকটি সবজিতে থাকে, এই কারণে বলছে আর শীতের সময় তো কপি থাকে, তাহলে আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। বিলেতি ওষুধ প্রায় সকলে খান, কারণ এখন মানুষের একদণ্ড ওষুধ না খেলে চলবে না, পেশা ওষুধ থেকে আরম্ভ সমস্ত কিছুই। তাহলে বিলেতি ওষুধ প্রায় সকলে খান, ভবিষ্যতে আরো নতুন নতুন ওষুধ খাবেন বলে মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতে বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। এই কারণে বলছে বিদেশি, যেমন আলু থেকে আরম্ভ করে সব বিদেশি ওষুধপত্র সমস্ত কিছু নতুন নতুন যেসব সৃষ্টি হচ্ছে, যেগুলো বিদেশে সৃষ্টি হচ্ছে তাদের ভাষায় সৃষ্টি হচ্ছে, তাদের মতন করে নাম দিচ্ছে, সেইগুলো যখন আমার বাংলা ভাষা করছি নামটা পুরো চেঞ্জ করছি না, সেই নামটা থেকে যাচ্ছে। তার জন্য বলছে বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানি বন্ধ করা যাবে না। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব না হতে পারে। অর্থাৎ কি, আমাদের যে এই যে ভাষা, এই ভাষা থেকে কোনো কোনো ভাষা কি করছে অন্যান্য বিদেশি শব্দকে একবার বর্জন করে দিচ্ছে। কারণ কি, দেখো দেখো তোমরা হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছে, কি করছে, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে কি কি বাদ দিতে, আরবি ভাষা, ফার্সি ভাষা, ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। তো প্রশ্ন আসতে পারে, তাহলে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে কোন কোন ভাষা বাদ দেওয়ার জন্য, আরবি ভাষা, ফার্সি ভাষা, হ্যাঁ, ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। চেষ্টার ফলটা আমি হয়তো দেখে যেতে পারবো না, লেখক বলছেন আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার তরুণ পাঠকরা নিশ্চয় দেখে যাবেন। অর্থাৎ, হ্যাঁ, বর্তমানে তোমরা যেসব পড়াশোনা করছো তোমরা হয়তো দেখে যেতে পারবে, হয়তো হিন্দি থেকে সব বাদ হয়ে যেতে পারে। হ্যাঁ, যদি ফল ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। ঠিক আছে, বলা বাহুল্য কি বলছেন, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন। রবীন্দ্রনাথ কি স্বচ্ছন্দে লিখেছেন, কিভাবে, আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। ঠিক আছে, এখানে একটা নোট করতে পারো, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে কিভাবে লিখেছেন, পরীক্ষা আসতে পারে, আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। নজরুল ইসলাম ইনকিলাব, ইন কয়লাকার বা ইনকলাব নয়, এই শহীদ শব্দ বাংলা ভাষায় ঢুকেছেন। তাহলে নজরুল ইসলাম কি কোন কোন শব্দ বাংলা ভাষায় ঢুকেছেন, ইনকিলাব, হর্ষই দন্ত না কয়াকার ইনকলাব, আর কি ঢুকেছেন, শহীদ। ইনকিলাব আর যে শহীদ শব্দ বাংলা ভাষায় ঢুকেছেন। তাহলে পরীক্ষা আসতে পারে যে ইনকিলাব আর শহীদ শব্দ কে বাংলা ভাষায় ঢুকেছেন, নজরুল ইসলাম। তো বলছে বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বিদ্যাসাগর এমন একটি পণ্ডিত ছিলেন যে সাধু রচনায়, তার যে সাধু লেখা হয়, হ্যাঁ, বিদেশি শব্দ ব্যবহার করতেন না, কিন্তু বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। তাহলে তার একটা ধারা ছিল, সাধু রচনায় কোনো বিদেশি শব্দ ব্যবহার করতেন না, কিন্তু বেনামিতে চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কি করছেন, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহম্মকি বলে মনে করতেন। তাহলে
কোন পণ্ডিত আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহমকি বলে মনে করতেন? হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে আমরা কি কি প্রশ্ন পেলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছন্দে লিখেছেন আবরুদ দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। নজরুল ইসলাম ইনকলাব আর শহীদ শব্দ বাংলা ভাষায় ঢুকেছেন। আর বিদ্যাসাগর কি করছেন? সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, আর কিন্তু বেনামিদের জন্য অসাধু রচনা লিখতেন এবং চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। আর অতিশয় নিষ্ঠাবান বামন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী করছেন আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহমকি বলে মনে করতেন। আলাল হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণ বাংলা এর সাথে গা ঢেল দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছে। এখানে যে হিন্দি ভাষার শব্দ বলছেন, যে হিন্দি ভাষা বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন আরবি ফার্সি শব্দ, হ্যাঁ, তাদের ভাষা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, তার ভাষা গ্রহণ করবে না বলে। কিন্তু হিন্দি যে সম্রাট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, হ্যাঁ, সেই প্রেমচন্দ্র, হ্যাঁ, মানে আমাদের বাংলাতে বলি যে বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, হিন্দিরও সাহিত্য সম্রাটকে স্বয়ংকে প্রেমচন্দ্র, তিনি হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। এর ফলে একটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। কোন রচনা তার ভাষা কি করবে? তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত বহুল হবেই। শঙ্কর দর্শন আমাদের, হ্যাঁ, আমাদের ধর্মগ্রন্থ, সেসব শঙ্কর দর্শনের আর আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। পক্ষান্তরে মুঘল রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে কি গাম্ভীর্য, আর আছে বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে, এবার আমাদেরকে এটা মেন, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি, ইংরেজি প্রধান। তাহলে পরীক্ষা আসতে পারে বাংলায় যেসব বিদেশি শব্দগুলো ঢুকেছে তার মধ্যে প্রধান কোনটা? আরবি, ফার্সি, ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয়। সংস্কৃত শব্দ কি নয়? বিদেশি নয়। কেন বলছি? এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে বাংলা ভাষায় কি আছে? বেশি পরিমাণ সংস্কৃত আছে। আর পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ এতই কম যে সেগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তার মানে শুধুমাত্র বিদেশি শব্দ কি বলতে চাইছে বাংলা ভাষায়? আরবি, ফার্সি, ইংরেজি। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষা চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এই দেশে ছিল বলে বিশ্ব সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে, যতদিন থাকবে ততদিন আরো ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে আমরা যে সংস্কৃত চর্চা উঠে দিতে পারি না বা চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা, হ্যাঁ, অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। অর্থাৎ সংস্কৃত যদি আমরা উঠে দিই তাহলে আমাদের বেশিরভাগ বাংলা ভাষা, এই বাংলা ভাষাতে প্রায়, হ্যাঁ, প্রায় 70% উপরে কি আছে? সমস্ত ভাষা থেকে শব্দ আমরা গ্রহণ করছি। তাই বলছে এই সংস্কৃত চর্চা আমরা উঠে দিতে চাই না, পারবো না। কারণ যদি উঠে দিই তাহলে আমরা যে প্রধান খাদ্য, সেই প্রধান খাদ্য থেকে আমরা বঞ্চিত হব। তারপর বলছে ইংরেজির বেলাতেও তাই। বিশেষ করে দর্শন, নন্দন শাস্ত্র, পদার্থ, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান ও ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। কারণ দর্শন শাস্ত্র, নন্দশাস্ত্র, পদার্থবিদ্যা, সায়েন্স, সমস্ত কিছু, সায়েন্স থেকে আরম্ভ করে বেশিরভাগ জ্ঞান বিজ্ঞানের বই সব ইংরেজিতে তৈরি। হ্যাঁ, রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সেই সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানা নেই আমার। তাই এইসব টেকনিক্যাল শব্দের যে প্রয়োজন আরো কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখন আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখন আসেনি। তাহলে এখানে তাই এই প্যারা থেকে আমরা বলতে পারি যে ইংরেজি চর্চা বন্ধ আমরা করতে পারবো না। কেন? কারণ নন্দন শাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলা ভাষার বই নয়। টেকনিক্যাল যেসব শব্দের প্রয়োজন সব বিদেশি ভাষাতে আছে, দেশি ভাষায় সুস্পষ্টভাবে আমাদের ধারণা নেই। এই কারণে ইংরেজি চর্চা বন্ধ করা আমাদের সময় এখনো আসেনি। হ্যাঁ, সেই রকম ভাবে সংস্কৃত এখানে আসেনি। এই বেলাতে সংস্কৃত চর্চাকে আমরা বঞ্চিত করতে পারবো না। কেন? তাই দুটো প্রশ্ন থাকতে পারে, সংস্কৃত চর্চাকে আমাদের বাংলা ভাষা থেকে উঠিয়ে দিতে পারবো না কেন, বা চাই না কেন। আর এখানটাই ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখন আসেনি কেন। পরবর্তী দেখো, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে নতুন শব্দ বাংলায় ঢুকবে না। কি? আরবি আর ফার্সি এই শব্দের বেলায় অনায়াসে বলা যেতে পারে যে দুই ভাষা থেকে ব্যাপকভাবে নতুন শব্দ ঢুকবে না। পরীক্ষার প্রশ্ন আসতে পারে কোন ভাষা থেকে আর নতুন করে শব্দ বাংলা ভাষায় না ঢুকতে পারে, সেটা হচ্ছে আরবি ফার্সি। এরকম বলেছেন। পশ্চিম বাংলাতে কি বলছে? আরবি ফার্সি চর্চা যাবো করছে। আর পূর্ব বাংলায় কি আছে?
হ্যাঁ, এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘদিন হবে বলে মনে হয় না। লেখক মনে করছেন যে পশ্চিমবাংলাতে আরবি ভাষা চলছে যাবো যাবো, আর পূর্ব বাংলাতেও তার তরুণ সম্প্রদায়ের মধ্যে কৌতূহল নেই, এই কারণে আরবি ভাষী শব্দ দীর্ঘদিন আয়ু হবে না। শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই। হুম। তারপর হচ্ছে, কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গেছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরো বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, কোনো কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলা চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করেছেন। হ্যাঁ, করছেন। তাহলে কি বলছেন, কিছু কিছু লেখক আছে তারা কি করছেন, নতুন যে বিদেশি শব্দ সেইগুলোকে বর্জন করে সন্ধানটা বাদ দিয়ে পুরনো যে বাংলা ভাষা চণ্ডী থেকে চণ্ডীমঙ্গল থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত, হ্যাঁ মানে চলিত ভাষা পর্যন্ত সব এবং আরবি ফার্সি সব তুলে দিয়ে সেইগুলোকে নিয়ে কাজে লাগাবার চেষ্টা করছেন। কিছুদিন পূর্বে এই এক্সপ্লেন করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয় কল্যাণে অনেক ছাত্র ছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দের নতুন মেয়াদ পাবে। এই পরিস্থিতির সামনে জীবন মৃত এইসব শব্দের একটা নতুন খতের নিলে ভালো হতো। বলছে ভারতীয় মক্তব আর মাদ্রাসায় যদি প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল কি ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। এর মানে কি ভারতে যে মক্তব মাদ্রাসা আছে সেইগুলাই আরবি ভাষা বেশি পরিমাণে পড়ানো হয়, বাধ্যতামূলক থাকে ক্লাস 8 অব্দি। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাধা, আরবির সঙ্গে নয়। এখানে একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাধা? ফার্সি ভাষার সঙ্গে বাধা, আরবি ভাষার সঙ্গে নয়। প্রশ্ন আসতে পারে উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাধা? ফার্সির সঙ্গে, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের উপরেও বাইরে যে প্রভাব পড়ছে সেটা ফার্সি, আরবি নয়। তাহলে হিন্দি গদ্যের উপরেও বাইরে যে প্রভাব আছে সেটা ফার্সি, আরবি নয়। বলছে একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা এবং সেমিটি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি ভাষা জন্মগ্রহণ করেছিল। তা নবীন ফার্সি ভাষা কিভাবে জন্মগ্রহণ করেছিল? আর্য ইরানি ভাষা, ইরানে আর্য ইরানি ভাষা আর কি সেমতি আরবি ভাষা, এই সংমিশ্রণ তৈরি হয়েছিল নবীন ফার্সি ভাষা। ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষের 3 ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারলো না। উর্দুতে কবি ইকবাল এ তত্ত্ব হৃদয়ঙ্গম করেছিলেন। নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল। তাহলে কোন লেখক উর্দু ভাষাকে ফার্সি থেকে অনুকরণ করা থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন? কবি ইকবাল। প্রশ্নই আসতে পারে কবি ইকবাল উর্দু ভাষাকে ফার্সি অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি? পদাবলী কীর্তন। তাহলে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হচ্ছে পদাবলী কীর্তন। এ সাহিত্যের প্রাণ দেহ উভয় কি খাঁটি বাঙালি। এ সাহিত্য শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছে তাই নয়, শ্রীমতী রাধাও শ্রীরাধাও একেবারে খাঁটি বাঙালি মেয়ে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাটিয়ালি নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক, পদাবলী শ্রীরাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন। বাঙালির চরিত্রে কি বিদ্রোহ বিদ্যমান, অর্থাৎ অর্থ এই যে কি রাজনীতি কি ধর্ম কি সাহিত্য যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছেন তখনই সেটা কি করেছেন? গ্রহণ করতে চেয়েছেন। যখনই তিনি কি পেয়েছেন? সত্য শিব সন্ধান পেয়েছেন তখন সেটা গ্রহণ করতে চেয়েছেন। তখন কে গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্য দোহাই দিয়ে সে প্রশ্রয় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। অর্থাৎ বাঙালির চরিত্রে এমন একটি বিদ্যমান কি রাজনীতি কি ধর্ম সাহিত্য যখনই সে সত্যশিব সুন্দরের সন্ধান পেয়েছে, অর্থাৎ নতুন নতুন যেসব শব্দকলা বাংলা ভাষার প্রয়োজনে লাগাতে হবে বা বাংলা ভাষা প্রয়োজনে দরকার সেই কলা যখন পেয়েছেন তখন প্রাচীন যে ঐতিহ্য সেটাকে ধরে রাখেননি তিনি, সেইটাকে বাধা দিতে গেলে কি মনে করেছেন? তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হবে। এই জন্য তিনি সানন্দে গ্রহণ করেছেন, অন্য ভাষার শব্দগুলো গ্রহণ করেছেন। এবং তার চেয়ে বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলাতে পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছেন। কিন্তু সেই সব কোনো কোনো শব্দ যেগুলো একবার বাজে সেগুলো কি আবার বিদ্রোহ ঘোষণা করে সেগুলো বাদ দিয়ে দিচ্ছে। এই কারণে কি বাঙালি
বাংলা ভাষাতে নানা ভাষার সংমিশ্রণ আছে, সংস্কৃত তার থেকে বেশি। অন্যান্য ভাষা এসে যেগুলো ভালো সেগুলো আমরা নিয়ে নিয়েছি, আর যেগুলো আমাদের চলার মতো না সে বর্জন করে দিয়েছি। এ বিদ্রোহ বাঙালির হিন্দু ভীতির ভিতরে সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এ কর্মে তৎপর। হ্যাঁ, তাই লেখক কি বলেছেন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। সব থেকে মেন ইম্পর্টেন্ট একটা হ্যাঁ লাইন তিনি বলেছেন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। জাতিটা সেই জাতি থেকে যাওয়া, ভারতবর্ষ, হ্যাঁ আমরা বাঙালি, বাঙালি থেকে যাব। ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না। সেইভাবে বাংলা ভাষাতে অন্যান্য ভাষা শব্দ যদি যুক্ত হয়ে থাকে, ঠিক আছে, আসে, সেইটা বাংলা ভাষার পরিবর্তন হবে না, সে বাংলা ভাষা বাংলা ভাষায় থেকে যাবে। খুব সুন্দর কথা বলেছেন লেখক। এই ছিল সংক্ষিপ্ত সম্পাদিত সৈয়দ মুজতবা আলী নব সৃষ্টি প্রবন্ধ অংশ। আমরা কি দেখতে পেলাম, আমরা একটু আলোচনা করি। সৈয়দ মুজতবা আলী রচিত নব সৃষ্টি প্রবন্ধ, তাহলে মূল বিষয় কি পেলাম, বাংলা ভাষার সমৃদ্ধির জন্য আরবি ভাষা, ফার্সি ভাষা, অন্যান্য বিদেশি শব্দকে বর্জন না করে বরং সেগুলোকে আপন করে নেওয়ার প্রয়োজনীয়তা লেখক দেখিয়েছেন। যেমন সংস্কৃতের মতো অন্যান্য ভাষা থেকেও শব্দ নিয়ে বাংলা সাহিত্য কিভাবে নতুন শক্তিশালী রূপ পেতে পারে, অনুবাদ আত্মীকরণের মাধ্যমে কিভাবে নতুন সৃষ্টি সম্ভব। ভাষা আত্মীকরণ, লেখক মনে করেছেন যে কোনো ভাষার শব্দ অন্য ভাষা গ্রহণ করলে সেই ভাষা দুর্বল হয় না, বরং আরো সমৃদ্ধ নতুন রূপ পায়। তাহলে কোন একটা ভাষার শব্দ, ঠিক আছে, অন্য ভাষা গ্রহণ করলে সে ভাষা আরো শক্তিশালী রূপ পায়। লেখক তার জন্য বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এর উদাহরণ দিয়ে কি বলেছেন, তিনি দেখেছেন যে আরবি ফার্সি শব্দ ব্যবহার করে বাংলা ভাষা সাহিত্য আরো শ্রুতি মধুর ও সমৃদ্ধ হয়েছে। হ্যাঁ, শুধু সরাসরি যে অন্যান্য ভাষা থেকে ধার নেওয়া নয়, বরং অন্য ভাষার সাহিত্য শব্দের অর্থ নিজের ভাষায় রূপান্তর আত্মীকরণ করার মাধ্যমেই নব সৃষ্টি সম্ভব। তাহলে নতুন সৃষ্টি কিভাবে সম্ভব, কোনো ভাষা থেকে শব্দ সরাসরি ধার নেওয়া নয়, কি সেই সব ভাষার সাহিত্য শব্দের অর্থ নিজের ভাষায় রূপান্তর করা বা আত্মীকরণ করা, এর মাধ্যমেই নব সৃষ্টি সম্ভব। মানে আমাদের সংস্কৃতি একটা মিশ্রণ সৃষ্টি করেছে। লেখক দেখেছেন যে বাংলা ভাষা ও সংস্কৃতিতে, হ্যাঁ সংস্কৃত না সংস্কৃতিতে নানা ভাষার মিলনই একে অন্যান্য প্রাণবন্ত করে তুলেছে, মানে আমরা বাংলা ভাষাকে অন্যান্য প্রাণবন্ত করে তুলেছে। তাই এই কারণে বলা হচ্ছে যে নব সৃষ্টি হলো বাংলা ভাষাকে অন্যান্য বিদেশি ভাষার শব্দ ও শব্দ ভাণ্ডার দিয়ে আরো সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করে তোলার একটি শক্তিশালী আহ্বান। এই ছিল আজকে নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা নব সৃষ্টি প্রবন্ধ থেকে যেসব প্রশ্ন হতে পারে সেই সব প্রশ্নগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। তোমাদের যদি এই ক্লাসটি দেখে একটু মনে হয় যে পরীক্ষা উপযোগী কিছু আমি বললাম, মানে জানতে পারলাম, হ্যাঁ, তাহলে তোমরা আমার এই ক্লাসটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।